আমি এই মুহূর্তে রয়েছি যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, যেটা হচ্ছে মেমারির বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট দামাল ছেলে যাকে নামে পরিচিত শ্রী বিশ্বদেব ভট্টাচার্য। আজকে আমরা তার বাড়িতে এসেছি। দীর্ঘ বছর ধরে আজকে তার সঙ্গে আমার একটা বিরাট একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে আমরা ওনার সঙ্গে অনেক কাজ করেছি, আজকে আমরা তার বাড়িতে এসেছি। তার বাড়িতে আজকে অনেক কিছু জানবো এবং তার সঙ্গে অনেক রিলেশন নিয়ে কথা বলবো আজকে। এই তার ঘরে, আর তার ঘরে আজকে ঢুকবো। অনেক বছর পর আজকে আমাদের আজকে আমাদের একটা দেখা হবে। বিগত অনেক বছর ধরে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই যে দাদা আমাদের সঙ্গে রয়েছে। দাদা কেমন আছেন? অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, অনেক বছর ধরে আমরা একে অপরকে একসঙ্গে কাজ করেছি, একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফাইনালি এত বছর ওয়েট করার পর আমরা আজকে আবার নতুন পার্ট, নতুন অধ্যায়ে, নতুন কিছু ভাবে আজকে ক্রিয়েটিভিটিস কিছু করার চেষ্টা করবো আজকে আপনাকে। আসিম কোলে যে আমাকে এর আগে 2019-এ অনেক হেল্প করেছেন, অনেক কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, আগাম যেসব খবরগুলো আমাকে আসিম আগে দিত। থ্যাংক ইউ। সুশীল রায়। আচ্ছা তো দাদা কেমন চলছে বলেন, আপনার শরীর কেমন আছে এখন? শরীর খুব ভালো আছে। মানে এখন ফাইনালি কত বছর বয়স হলো আপনার? 70 বছর। 70। তো এখন 70 বছর বয়সে এই যে এখন বর্তমান যে রাজনীতি মহল চলছে আপনার, সেই রাজনীতি মহলে এখন আপনার কি চোখে দেখছেন, কেমন চলছে আপনার শরীর হিসাবে, ঠিক চলছে কি না, কেমন? রাজনীতি তো ঠিকই আছে, বিজেপির প্রতি একটা মানুষের সমর্থন বেড়েছে। যারা তৃণমূলের অত্যাচার যেরকমভাবে বেড়ে গেছে, সেখানে সমস্ত মানুষই বিজেপির প্রতি আগ্রহ প্রকাশ করছে। এখন বিজেপিকে মানুষ ভোট দেবে এটা ঘটনা, কেন 2021 সালে নির্বাচনের পরে এত সন্ত্রাস করেছে তৃণমূল, যে সন্ত্রাসের ফলে গোটা পশ্চিমবাংলার কর্মীরা অনেকটা মানে চুপচাপ হয়ে গেছে। কারণ তখন এরকম পুলিশি সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, এত ছেলে মারা গেল, তার জন্য কর্মীরা একটু নামতে ভয় পাচ্ছে, এটা অস্বীকার করবার নেই। কিন্তু সবাই যে চুপচাপ ভোট দেবে, এবং তৃণমূল যারা করছে, আমার সঙ্গে বহু তৃণমূলের কর্মীরা বলছে দাদা আমরা ফ্ল্যাগ মারছি, এটা করছি, ওটা করছি, দেয়াল লিখছি, কিন্তু নিশ্চিন্ত মনে জানবেন আমরা সব কিন্তু পদ্ম ফুলে ছাপবো, কেন আমরা লোকসভায় অন্তর্পক্ষে আমরা ভোট দিতে চাই। এই হচ্ছে আপনার বাড়ি? হ্যাঁ, বহুদিন আসেনি, সেই এসেছিলাম আপনার বাড়িতে। যে এখানে গার্ডেন লাগিয়েছিলেন, যে একটা বাগিচা ছিল আপনার এখানে বড় আছে, এই তো যাও বাড়ি করবার। এইগুলো কি মানে যে আপনার মানে জল দেওয়া, দেখভাল করা, এগুলো আপনি করেন না আপনার লোকরা আছে? না, আমার সময় নেই, আমি সারাদিন পার্টি নিয়ে ব্যস্ত থাকি। মাঝে মধ্যে এগুলো আপনার শরীরের হিসাবে এগুলো মাঝে মধ্যে আপনার করলে ভালো হয়। একটু টাইমে বিকেলের দিকে, একটু সন্ধ্যার দিকে একটু জল দিলাম। আমার সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত কোনো সময় পাই না। এই বয়সও 70 বছরও? হ্যাঁ, আমি শুই রাত্রি 12টায়, 11:30 12টায় শুই, আর উঠি 3:30 থেকে 4টা। এটা প্রথম থেকেই মেনটেন করছেন না রিসেন্টলি? না, এটা আমার মানে বহুত দিন স্বভাব। হ্যাঁ, 4টে থেকে 8টা পর্যন্ত আমি প্রাণায়াম, ধ্যান এসব করি। আপনার গাছে আম ধরেছে? আম হয়েছে, আম প্রচুর হয়, কিন্তু এবারে আম ভালো হয়নি। এবার আম ভালো হয়নি? না, এবারে আমের কোনো ব্যাপার নেই। কি আম বলে এটাকে? এটা হচ্ছে, ওইটা হচ্ছে হিমসাগর, আর এটা হচ্ছে কি আম বলে অত আমি আচ্ছা, তাহলে আমি আম নিয়ে যাবো 2-4টা নাকি? নিশ্চয়ই, কিন্তু এই তো না পাকলে খেতে পারবে না। আচ্ছা, আমি যদি কচি আম নিয়ে যেতে চাই, আমার তো কচি আম লাগবে 2-4টে। নিয়ে যেতে পারো, কেন আম তো কোনো। আচ্ছা, এগুলো কি ফুল গাছ? এগুলো তো বেল ফুল গাছ। যে এগুলো কি আপনার শখ, যেগুলো আপনি করেছেন, না মানে অন্য কেউ? এগুলো না ফাঁকা পড়ে আছে বলে চলছে? না না, বাড়ির লোকেরা করে। হ্যাঁ, মেনলি বৌদি করে, তারা এগুলো মেনটেন করে। তারাই সব মেনটেন করে, লোকজন আছে, সব জল দিয়ে যায়, সবকিছু করে। রাজনীতিতে এখন যে হাঁপানি চলছে, আমরা একবার শুরুতে আরেকবার যাই যে আপনার রাজনীতি লাইফে, কলেজ লাইফে কিভাবে তখন শুরুটা হয়েছিল? দেখো, ঘটনাটা হচ্ছে কি, ছোটবেলার থেকেই আমার নামটা কি, আমার নাম বিশ্বদেব। বিশ্বদেব? বিশ্বদেব মানে কি? মহাভারতের বিশ্বদেব। মহাভারতের বিশ্ব মানে বিষয়টা বুঝলাম না, এটা খুলে বলেন। মহাভারতের বিশ্বদেব একটা বিশাল চরিত্র। হ্যাঁ, বিশাল চরিত্র। একটা এত বড় চরিত্র চিন্তা করা যেন যদি পড়া যায়। তো আমার কেন পূর্বপুরুষ, আমার ঠাকুর দাদা, সেই হিসেবে আমার নাম রেখেছিল বিশ্বদেব। বিশ্বদেব, আচ্ছা, মহাভারতের বিশ্ব। তো নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য ছিল যে ছেলেটা এরকম হোক। তো আমি চিন্তা করেছি, চেষ্টা করেছি, আমি কিন্তু সেই চরিত্র পালন করবার চেষ্টা করেছি, একদম বিনা স্বার্থে।
কোনো স্বার্থ রাখিনি, যতটা পেরেছি মানুষের এটা জন্য। শুরু থেকেই কলেজ লাইফ থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, কারণ আমাদের বাড়িতে ধর্মচর্চা সংস্কৃতি চর্চা ভীষণভাবে ছিল। আমার বাবারা সব পণ্ডিত, সংস্কৃতজ্ঞ পণ্ডিত প্রত্যেকেই, যদিও আমরা আর সংস্কৃত পড়াশোনা করিনি, কিন্তু আমার বাপ ঠাকুর দাদা সবাই কাকারা প্রত্যেকেই সংস্কৃতের উপরে ভীষণ অগাধ পাণ্ডিত্য ছিল। তারা সব কাব্যতীর্থ সাংকতীর্থ পাস সবাই চলে পড়েছে। তো সেই হিসেবে তারা জানতো, এবং আমাদের বাড়িতে যে চর্চা ছিল সেই চর্চার ফলে আমি শুনেছি ছোটবেলার থেকে যে ভীষ্মদেব একটা বিশাল চরিত্র, যাকে নিয়ে ভাবা যায় যে একটা মহাভারত রচনা হয়ে গিয়েছিল। তো সেই চরিত্রটা পালন করবার জন্য আমি হয়তো কতটা পেরিয়ে জানি, কারণ ভীষ্মদেবের যেটা হয়েছে, ভীষ্মদেব একটা জিনিস করেছিল কি, সে কিন্তু আমার মৃত্যু কবে হবে সেটা বলতে পেরেছিল, আমি সেটা বলতে পারবো না। সে বলেছিল কে? বিশ্বদেব, মহাভারতের ভীষ্ম, রাইট, সেটা আপনি বলতে পারবেন না। এইটা বলতে পারবো না, বাকি সবগুলো চেষ্টা করেছি মেনটেন করবার। তিনি বিয়ে থাকা করেননি, আমিও বিয়ে থাকা করিনি, কিন্তু কোন রকম আমার বিয়ে বললে আমি একটা কথা বলবো আপনার সঙ্গে, কলেজ লাইফ থেকে যদি স্টার্ট করেছিলেন, স্কুল লাইফ থেকে শুরু করেছিলেন তো রাজনীতিটা, তো রাজনীতিটা যখন স্টার্ট করেছিলেন আপনি, কাল রাতে আমি যখন আপনার কাছে একবার এসেছিলাম, তখন আপনি বললেন আপনার দেখতে খুব সুন্দর ছিলেন। অবশ্যই কলেজ লাইফে, স্কুল লাইফ থেকে দেখে বোঝাই যাচ্ছে, একদম মানে একদম ফুটছে আপনার শরীরে সৌন্দর্য। সেই সময় মেয়েদের সঙ্গে প্রেম প্রীত এরকম সেই সময়কালটা ছিল? আমার সঙ্গে কোনো কেউ বলেও নি, সব মেয়েরাই আসতো, কলেজে পড়তো, স্কুলে পড়তো, আমার কাছে বহু কলেজের আমায় ফ্রি করে দিতে হবে, বই করে দিতে হবে, এটা করে দিতে, সব গরিব মানুষের ছেলে মেয়েরা কলেজে পড়তো, আর আমার খুব ক্ষমতা ছিল। এখন দাদা কলেজ লাইফে যেভাবে হয় না, ইয়াং জেনারেশনে ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, টাইম পাস, এইসব, তখনকার সময় আপনার সময় তখন কেমন ছিল? আমাদের ওরকম তখন ছিল না। বাট আপনার মনে দিল কে লাড্ডু মনে কখনো ফুটেনি? না, ব্যাপারটা হয়েছে কি একদমই সময় ছিল না, কারণ আমি সারাদিন এত ব্যস্ত থাকতাম, এত লোকজন। এটা ভুল বলছেন, না এটা ভুল বলছেন, এত লোকজন আসতো ছোটবেলা থেকে, এতটুকুর জন্য মানে কারোর বিষয়ে কোনো প্রেম ভালোবাসা জন্মায়নি আপনার কাছে? এটা কি করে হতে পারে? সেটা দেখো, আমি জানি না অজান্তে কিছু হয়েছে কিনা হয়েছে, কিন্তু কোনোদিন আমার কেউ প্রস্তাবও করেনি, আমিও কোনো মেয়ে প্রস্তাব আসেনি, কিন্তু আপনার তরফ থেকে মেয়েটা সে যদি এরকম কিছু নেই? আমার তরফে কোনো প্রস্তাব কাউকে করা যায় হয়তো। হ্যাঁ, পরে হয়তো আমাকে আমার বাড়ির লোকেরা চেষ্টা করেছিল বিয়ে থাকার জন্য, অনেক আইএএস অফিসার, অনেক বড় বড় অফিসাররাও আমাকে বিয়ে করবার জন্য, কিন্তু ফ্যামিলি ওটা আলাদা একটা চ্যাপ্টার, ইয়াং জেনারেশনে। তারপর যখন ফ্যামিলি থেকে যখন আপনাকে প্রেসার দিচ্ছে বা আপনাকে বলছে, তা সত্ত্বেও আপনি করেননি কেন? এটার পিছনে রাজ কি, কেন করতে চান? করিনি মানে তখন একটা ক্রেজ ছিল, দেখো না, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে কেউই বিয়ে থা করতো না, সেই যে ক্রেজ ছিল। এখন যেমন ছেলেরা সবাই বিয়ে করবার জন্য আগ্রহী আছে, একদম 20 বছরই। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু একটা ক্রেজ ছিল কি, আমি বিয়ে করবো না, দেশের জন্য কিছু করবো, সমাজের জন্য কিছু করবো। বিশিষ্ট আইনজীবী হিসাবে এখনকার জেনারেশনে প্রতিটা রিলিজনে, প্রতিটা ধর্মেতেই মানুষ, ছেলে হোক মেয়ে হোক, বড়লোক হোক গরিব হোক, তারা কিন্তু 18, 20, 22 বছরে কিন্তু বিয়েটা দিয়ে দিচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় এটা একদম খুবই একটা খারাপ সিদ্ধান্ত। না, এখন কিন্তু না, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত না হলে বিয়ে করছে না, বাট প্রতিষ্ঠিত হোক আর না হোক সেটা দেখছে না, তারা আগেই দিয়ে দিচ্ছে, এবং এর ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ডিভোর্সের সংখ্যাটা বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ঘটনা হয়েছে কি, এখন এত সোশ্যাল মিডিয়ায়, মানে মেনলি এই ফেসবুক বা এই হোয়াটসঅ্যাপ এইসব বা চ্যাট, এতে এত মানে সামাজিক অবক্ষয় হচ্ছে, এত বাজে বাজে জিনিস আসে, যেগুলো দেখে ছেলে মেয়েদের অটোমেটিক্যালি মাথা খারাপ হয়, এবং সারা রাত দেখি তারা সব চ্যাট করে, এ করে সে করে তাদের সংসারটা নিজেরা ধ্বংস করছে। এবং সেই হিসেবে দেখা যাচ্ছে 35 বছর 40 বছর বয়স না হলে সংসারটা ঠিক মতো দাঁড়াচ্ছে না, বেশিরভাগ ডিভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতি জগতে তারপর কলেজ থেকে বেরিয়ে আসার পর কিভাবে, মানে অ্যাজ এ কলেজ থেকে বিশ্বদেবে এসে বিশ্বদেব ভট্টাচার্য, আমি শুধু রাজনীতির সঙ্গে, এটার পিছনে কি গল্প ছিল? আমার ছাত্র রাজনীতি মানে আমার ওরকম ছিল না, আমি ছাত্রদের জন্য বহুত আন্দোলন করতাম, প্রচুর, মানে যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াতাম, যার জন্য আমাদের বাড়িতে সকাল থেকে ছেলে মেয়েদের ভিড় থাকতো, কারণ তখন খুব গরিব মানুষ, সব পরিবারই খুব
গরিব ছিল। হ্যাঁ, মানে তাদের কলেজে পড়বে কি তার ফিস মেটাতে পারতো না। আর আমার সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে বা গভর্নিং বডির যে প্রেসিডেন্ট ছিল তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। আমি গিয়ে সেই ছেলেদের ফ্রিতে যাতে তাদের পরীক্ষা দিতে পারে, তাদের এক্সামের টাকা দিতে পারছে না, ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে দরবার করে আমি তাদের ফিসটা নিয়ে গিয়ে অনেক পরে জমা করতাম। এই করে একটা ভীষণ পরিচিতি হয়ে গেছিল ছাত্র সমাজে। যে আজকে বদ্দিপুর ফ্যান্সি ক্লাব, তখন তোমরা এসব নাম শোনোনি, বদ্দিপুর ফ্যান্সি ক্লাব ছিল বিরাট, মানে খুনের পর খুন করে গেছে, সিপিএম দেখতো আর খুন করে দিত। সে আমার কাছে গিয়ে বললো যে আজকে আমার দাদাকে বা আমাদের গ্রামে অ্যাটাক হবে, আসতেই হবে। আমি বরাবরই একটু ডেসপারেট টাইপের ছিলাম, আমি কাউকে ভয় পাইনি, কেন আমি জানি আমার মূল মন্ত্র ছিল নিজের ইচ্ছায় জন্মায়নি, মরবো নিজের ইচ্ছায় নয়। সেই হিসেবে আমার কোনো ভয় নেই, আমি কাউকে কখনো পরোয়া করিনি, কারণ কোনো অন্যায় করবো না আর কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। আমি এলাম, একটা মিথ্যা কথা বলি, আসতে হলো, নাহলে বাড়ি থেকে ছাড়বে না ওখান থেকে। দিয়ে আমি এসে আমি দাঁড়ালাম, তো জিপটা তখন ঢুকছি, বদ্দিপুর ফ্যান্সি ক্লাব জিপ আসছে একদম সব। আমি তার আগেই গ্রামের যে সমস্ত কংগ্রেস মাতব্বর ছিল আমি তাদের ডেকে বলে দিলাম, এই গ্রামে যদি ওরা ঢোকে ওরা কেউ ফিরতে পারবে না, এবং কিছু ঘটনা করলে তোমাদেরও সব মৃত্যু হয়ে যাবে। একদম ডাইরেক্ট। এখন অনেকে বেঁচে আছে, তারা সঙ্গে সঙ্গে সব দাঁড়িয়ে ওই কংগ্রেসের যারা নিয়ে এসেছিল তারাই বললো, এই বিষেদা সব ফিরে যাও, এই গ্রামে ঢোকা যাবে। সেই জন্য আমাদের এই এলাকায় তারা সন্ত্রাস করতে পারেনি। বর্তমানে আপনি শুরুটা যখন সমাজসেবা দিয়ে করেছিলেন, বর্তমানে এখন পশ্চিমবঙ্গে এমন শ্রেণীর মানুষ রয়েছে, গরিব শ্রেণীর নিচু স্তরের মানুষ রয়েছে, তারা তাদের কর্মজীবন এমন একটা জায়গায় চলে গেছে, কিভাবে দেখছেন এটা, কেমন লাগছে? দেখো, খুবই তো অবস্থা কাজ, যেহেতু অনেক মানুষ রয়েছে তারা গ্র্যাজুয়েট বিয়ে করে বাড়িতে বসে আছে, 5,000 টাকা মাইনে কাজ নেই। এখন তো খুব বিচ্ছিরি পরিস্থিতি চলছে পশ্চিম বাংলার। আমার একটা বন্ধু, আপনি বললে বিশ্বাস করবেন না, কালকে আমার সঙ্গে দেখা হলো রসুলপুরে মেডিকেলে। সে আগে মেডিকেল কেয়ারে কাজ করতো, সে বিয়ে ঠান করা আছে। এবং আমি তাকে বললাম যে তুমি এখন কি কাজ করছো? বলছে আমি মুদিখানার দোকানে কাজ করছি। তোমাকে পার ডে কত দিচ্ছে? বলছে 220 টাকা। আমি নিজে তাদেরকে দেখে আমি বড় হয়েছি, অ্যাজ আমার সিনিয়র খুব দাদা হয়, তো আমার নিজেকে খুব লজ্জা লাগলো যে এইরকম শিক্ষিত মানুষ সে আজ 220 টাকা মুদিখানার দোকানে কাজ করছে। পশ্চিম বাংলার অবস্থা একদম খারাপ। পশ্চিম বাংলায় যে ছেলেরা পড়াশোনা করেও চাকরি করতে পারছে না, তা তো প্রমাণ পাচ্ছি আমরা সমস্ত জায়গায়। সত্যি কথা বলতে কি, সিপিএম পার্টি পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারপর মমতাকে সবাই মিলে নিয়ে এসেছিল যে অন্তপক্ষে মমতা ব্যানার্জি একটা জিনিস করবে, অন্তপক্ষে পশ্চিমবাংলার উন্নয়ন করবে, বাঙালিদের একটা কিছু করবে। মমতার সেই ক্রেজ ছিল, এটা অস্বীকার করা যায় না। মমতাকে বলে মমতা যখন এলো প্রথম কংগ্রেস ত্যাগ করে, অটল বিহারী বাজপেয়ী, তখন আমরা বিজেপির বড় দায়িত্বে আছি। বিজেপির একটা সংগঠন ছিল, মমতার কোনো সংগঠন ছিল না। তপন সিকদার কিন্তু অটল বিহারী বাজপেয়ীজিকে বারবার বারণ করেছিলেন, তখন আমাদের নেতা ছিলেন তপন সিকদার, যে না এভাবে দেওয়া যাবে না। কিন্তু অটল বিহারী বাজপেয়ী বলেন মমতা ছাড়া আন্দোলন হবে না, মমতার কাছে স্যারেন্ডার করে দাও। সমস্ত আমাদের গোটা দল, আমাদের সংগঠন সব তৃণমূলকে সঁপে দেওয়া হলো। সেই তৃণমূল আজকে, মমতা ব্যানার্জি কিন্তু সত্যিকারই তখনকার মমতা ব্যানার্জি ছিল সৎ, সত্যি নেত্রী, এটা অস্বীকার করবার ছিল না। যে তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি আলাদা। অবশ্যই তখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা ছিল না। মানে তখন আপনি মানছেন যে হ্যাঁ তখনকার মমতা আপনার মধ্যে একটা সেই ক্রেজটা ছিল। মমতা, আমি সিপিএম এর বিরুদ্ধে এখানে লড়াই করতাম, সিপিএম এর বিরুদ্ধে, তখন তৃণমূলের এখানে কেউ ছিল না, তৃণমূল বলতে কিছু ছিল না। আমাকে সিপিএম নেতারা বলতো যে মমতার দাদা না ভাই বলে বলতো আসতে। মানে আমি ওখানে এই বেল্টকে বেল্ট সবাই জানতো, যে আমি তীব্র প্রতিবাদ করতাম, কারণ আমার ভয় ছিল না। আমাদের জমি জায়গা আছে, প্রচুর জমি জায়গা, কিন্তু ওদের স্ট্রাইক করবার ক্ষমতা হয়। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের কর্মসংস্থানটা তো গেছে, ঠিক আছে, আসুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোকে এগুলো কি মমতা ব্যানার্জি কোনো প্রকল্পই নেই, সব ধার করা প্রকল্প। যেমন এগুলো তো আমাদের ব্যাপারে, দেখুন আমরা তো রাজনীতি করি না, আমরা জানি না রাজনীতি। সমস্ত মোদিজির প্রকল্প, সমস্ত মোদিজি, অটল বিহারী বাজপেয়ীর প্রকল্প ছিল। অটল বিহারী বাজপেয়ীর থেকে মোদিজি একটা সত্যিকারের রাষ্ট্রনায়ক, দেশনায়ক, এটা অস্বীকার করবার নেই। ভারতবর্ষকে আজকে যে উচ্চতায় তুলে দিয়েছে সে চিন্তা করা যাবে না।
কিন্তু আজকে মমতা ব্যানার্জি সেই সমস্ত বাদ দিয়ে শুধু তার একটাই কাজ হচ্ছে সংখ্যালঘু তোষণের নাম করে মুসলমানদের কোনো উপকার করেনি, কোনো কিচ্ছু ব্যাপার না, কিন্তু এই তোষণের নাম করে আজকে মমতা ব্যানার্জি তাদের ভোট নেবার জন্য যা খুশি তাই করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমি মনে করি অন্তপক্ষে এবারে মুসলমান সমাজও হ্যাঁ তারাও কিন্তু এবারে তাকে ভোট দেবে না, এটুকু আমি জানি। এরকম একটা সিচুয়েশন লেগেছে, বুঝতে পেরে গেছে সবাই যে মমতা ব্যানার্জির রাজনীতিটা কোন জায়গায়। সে ভালো ছিল কিন্তু তার ভাইপোর জন্য, সম্পদের জন্য এত লুটপাট, এত খুন হবে কেন? এত খুন হবে কেন? রাজনীতি হবে, রাজনীতি কোথায় এখন? আগে তো বিহারকে আমরা বলতাম, সে খুন তো এর আগেও হয়েছে। আগে বিহারকে বলা হতো জঙ্গল রাজ, বিহারের ভোট, ইউপির ভোট। আজকে বিহার ইউপিতে কোনো একটা মানুষ খুন হয় না। আজকে পশ্চিমবাংলায় নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরে গাদা গাদা খুন কেন হবে? কেন এটা হবে? একটা কর্মী, একটা মানুষ মারা যাবে কেন? আমাদের কি স্বার্থ আছে? আমরা রাজনীতি করবো তো দেশের জন্য করব, নীতির রাজা হব, রাজার নীতি না। একে তো রাজার নীতি। মমতা ব্যানার্জিকে গদি আগলেই থাকতে হবে। কেন? চিরকাল থাকা যায় না। আর মমতা ব্যানার্জির যা কাজ আছে, এবারে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জি 2021 সালেই চলে যাওয়ার কথা, কিন্তু সমস্ত লুটপাট করে তারা ভোট করে জিতেছে। এটা অস্বীকার করবো। 2019 থেকে আমি কাজ করছি এবং 2000 এর আগের যে লোকসভা ভোটে যেভাবে বিজেপির একটা দাবদাবা ছিল, যেভাবে একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটাকে লক্ষ্য করে বা কেন্দ্র করে এখন 10%ও নেই। এবং কিছু কিছু কর্মী ভেতরে ভেতরে বলছে না বিজেপি কিন্তু জিতবে। কিভাবে? আমি এটা বুঝতে পারছি না। বিজেপিকে সত্যি ঘটনা বলতে কি, বিজেপি আর যত যত কর্মীবৃন্দ রয়েছে, আপনি রয়েছেন, আরো যেসব আমাদের আপনাদের মতো সিনিয়র কর্মীবৃন্দ রয়েছে, তারা কোথাও না কোথাও বসে গেছে। না, আমরা বসে যাইনি। পার্টি নতুন নতুন লোকেদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন আমাদের পার্টিতে আমরাই যদি বলি আমরাই বিজেপি করবো, তা হবে না। সুতরাং কি, যত লোকেরা আসবে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দাও, নতুন নতুন ছেলেদেরকে দায়িত্ব নতুন দাও। ছেলেটাকে দায়িত্ব দেওয়াটা কি সঠিক? আমাদের নতুন ছেলেদের দায়িত্ব দিয়ে পরীক্ষা করে দেখা যাচ্ছে এটা ভুল হচ্ছে, এটা কারেকশন করবে। এই জন্যই তো আপনার সহকর্মী সন্তোষ রায় দল থেকে পদত্যাগ করলো। নিজে এটা প্রকাশ করলো। না, সন্তোষ রায় পদত্যাগ করেছে ওই জন্য নয়। সন্তোষ রায় ওই জন্য পদত্যাগ করেনি। সন্তোষ রায় টপ ক্লাসের বক্তা। সন্তোষ রায় নয়, সন্তোষ রায় বর্ধমান জেলার একটা অন্যতম একটা পার্সন ছিল বিজেপিতে, ভালো বক্তা। কিন্তু এরকম সন্তোষ রায়ের মতো আরো অনেক বিজেপি সিনিয়র কর্মী রয়েছে, তারা কিন্তু বছর বছর এবং বহু সময় তারা দলকে দিয়েছে। এখন নতুন জেনারেশনে যারা ঢুকছে তাদেরকে সিনিয়র বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও তাদের একটা কষ্ট হচ্ছে বা দুঃখ হচ্ছে, বা ওটা মনে হচ্ছে যে আমাদেরকে অপমান করছে। 6 বছরের বেশি দায়িত্ব পাবে না। 6 বছর থাকতে পারবে। যেই মন্ডল সভাপতি থাক, জেলা সভাপতি থাক, রাজ্য সভাপতি থাক, কেন্দ্রীয় সভাপতি থাক, তার মেয়াদ হচ্ছে ম্যাক্সিমাম 6 বছর। এটা আপনি বলছেন না, এটা বাস্তবে এটা হচ্ছে। বাস্তব একদম। যদি ওরকম করে যদি বলা হয়, তাহলে বিশিষ্ট আইনজীবী মেমারির দামাল ছেলে বিশ্বদেব ভট্টাচার্য, সে কেন তাহলে মিটিং মিছিলে এত যাচ্ছে না কেন? সে নিজেকে দাবি ফেলেছে কেন? এটা মিটিং মিছিলে যাব না কেন? আমাদের পার্টির সিস্টেম যেটা আছে, আমাদের পার্টির যারা নেতৃত্ব দিচ্ছে, যখনই প্রয়োজন মনে করবে, তারা যখনই ডাকবে তখনই যাব। এই আজকে এখানে একটা আমাদের মিটিং আছে বলে আমি যাইনি। হ্যাঁ, আমাদের ওখানে মিটিং ছিল ইয়েতে। আজকে আমাদের পূর্বস্থলী উত্তরে আমাদের আগে যেভাবে আপনার সঙ্গে আসিম কত ছোটাছুটি করেছি আমরা, কত জায়গায় মিটিং মিছিলে, সেই জায়গায় আপনাকে দেখাই যাচ্ছে না। না, দেখা যাবে, কিন্তু এখন নতুন ছেলেরা তারা দায়িত্ব আমাকে যতক্ষণ না বলছে এইটা প্রোগ্রামটা করতে, ততক্ষণ আমি করতে পারি না। তাহলে নতুন জেনারেশনে যারা আছে, সে যেটা বলবে সেটা আপনি শুনবেন। নতুন জেনারেশন বল না, আমাদের পদের যে আছে, যারা আমাকে মনে করবে, আমার রাজ্য নেতারা যদি মনে করে যে এখন এর এই কাজটা করা উচিত, আমাকে যে কাজটা করতে দেবে সেই কাজগুলো করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য রাখে এবং তার যে পপুলারিটি রাহুল গান্ধীকেও হার মানাবে। আমি তখন বললাম যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কিন্তু সাকসেস হয়েছে পুরো ভারতে, তো মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি সেটা শুধু পশ্চিমবঙ্গের বাইরে তো নয়। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে তারা এই কথা বলবে, পাগল ছাড়া তো অন্য কেউ বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোনো ক্রেজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় 100-র মধ্যে রাহুল গান্ধীকে কথা দেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়? রাহুল গান্ধী, ওদের পরিবারটাই তো হচ্ছে করাপ্টেড পরিবার। আর রাহুল গান্ধী কি করে হয় বলো? ফার্স্টে বলো, রাজীব গান্ধী, রাহুল গান্ধী কিভাবে, ওরা কিভাবে গান্ধীটা হলো? ওর বাবার নাম কি? রাহুল গান্ধী, রাজীব গান্ধীর বাবার নাম কি? বলুক। ইন্দিরা গান্ধীর স্বামীর নাম কি? ফিরোজ খান।
তো হ্যাঁ, ইন্দিরা গান্ধীর স্বামীর নাম হচ্ছে ফিরোজ খান। আচ্ছা। তাহলে ওরা খান হবে না কেন? প্রিয়ঙ্কা বটরা, প্রিয়ঙ্কা গান্ধী, আরে ওর স্বামীর নামেই তো হয় আমাদের একদম, একদম। টাইটেল। তা সেটা না হয়ে কেন হচ্ছে? ওদের ওদের ক্যারেক্টারটা বোঝা যাবে না, ওদের ব্যাপারটা আলাদা একদম সম্পূর্ণ। ওরা এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে। আজকে গাদা গাদা ধারা চাপিয়ে ভারতবর্ষকে শেষ করে দিয়ে গেছে ওদের। আজকে রাহুল গান্ধীর এই যাত্রা ফাত্রা সব কংগ্রেসের আলাদা কাজ। কিন্তু যেটাই হোক সেটা অ্যাজ এ তার লুকআউট, এটা তাদের দলের লুকআউট। কিন্তু ভারত জোড়ো যাত্রা যেটা করছে রাহুল গান্ধী, এটা কিন্তু ভারী মাত্রায় সাকসেস হয়েছে। দেখো, মানুষ তো আছে, আমাদের মানুষ আমাদের এখানে ভোট দেয়। আমাদের এখানে 1000 টাকা ভাতা দিচ্ছে। এই 1000 টাকা ভাতার জন্য কত ভোট পেয়ে যাবে তার ঠিক আছে? যদিও দেবে না এখন লোকেরা। আমি যত লোকের সঙ্গে কথা বলেছি তারা বলছে না, আমাদের 1000 টাকা ভাতা চায় না, যারা বোধ আছে, বুদ্ধি আছে। কিন্তু বেশিরভাগ লোক বলবে দূর, আমি তো ভাতা পাচ্ছি, আমি তো স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছি। আরে আয়ুষ্মান কার্ড আনতে দেয়, এই সমস্ত প্রোগ্রামগুলো বাতিল করে চুরি করে দিচ্ছে। শিক্ষায় এই অবস্থা করে দিচ্ছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে যারা নষ্ট করে দেয়, তারপরে তৃণমূল যারা করে তাদের লজ্জা লাগে না? তাহলে কি জন্য তারা তৃণমূল করছে? এটা তো মানুষকে ধরতে হবে যে তুমি তৃণমূল করছো মানে তুমি তো একটা পাকা চোর। তাহলে এই চোরটাকে কিন্তু এই মানে এই এলাকার লোকেরা তো সমর্থন করছে, তাদের বুক ফুলিয়ে তারা তো ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তৃণমূল যারা করে, সিপিএম যারা করে, তাদেরকে মানুষ একটা, সবাই এখন রাষ্ট্রবাদী হচ্ছে। আগে দেশ না থাকলে আমরা থাকবো? এই দেশ তো থাকবে না। তাহলে আপনি মানছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়? মমতা প্রধানমন্ত্রী কেন? মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী হবে না, গ্রেপ্তার হবে। মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে। এখনো কেন গ্রেপ্তার হয়নি সেটা আমরা জানি না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সব গ্রেপ্তার অবশ্যই হতেই হবে, কোর্ট করাবে। এবারে কি মনে হচ্ছে বিজেপির অবস্থা? দেখো, প্রত্যেক ঘটনাটা হচ্ছে এত ভালো অবস্থা, ভেতরে ভেতরে এত সত্যি না। মমতা ব্যানার্জিদের দলকে ভয় পাচ্ছে, তৃণমূলকে, যদিও ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এই যে আমরা সন্দেশখালি দেখছি, আমাদের এখানে 2021 সালের পরে আমি দেখেছি গোবিন্দপুর গ্রামেতে, বর্ধমানের বহু জায়গাতে এত অত্যাচার হয়েছে মানে চিন্তা করা যায় না। মেয়েরা মুখ ফুটে বলতে পারেনি, সবাই অনেকেই ধর্ষিতা হয়েছে আমি জানি। কিন্তু তাদের কাছে যখন আমি গেছি, তারা কেউ কমপ্লেন দিতে পারেনি ভয়ে। এই সমস্ত এদিককার গাদা গাদা বাঙালি ছেলে, মুসলিম ছেলেরা সমস্ত গিয়ে ওখানে কাজ করছে। তারা বলছে দাদা আমরা ভীষণ শান্তিতে আছি, মোটা থেকে মোটা টাকা রোজগার করছে এবং ভীষণ শান্তিতে আছে। তাহলে খুব ভালো। অথচ আজকে যে বাংলো বাড়ি গাড়ি করছে সব গুজরাট থেকে টাকা নিয়ে এসে করছে। তাহলে এরা প্রচারটা করছে, কি প্রচার করছে? ওর মধ্যে আমি একজন। তাহলে এই প্রচারটা ভাবো কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে। কেন এই মিথ্যা প্রচার করবে? তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? হিন্দু মুসলমানের বিভেদ থাকবে কেন? আজকে মুসলমানরা এই মাদ্রাসার নাম করে ছাত্রদেরকে তৈরি করছে, এই জঙ্গি তৈরি করবার মেশিনারি করবে, আর সেটাকে মেনে নেবো আমাদের টাকায়? একদম হতে পারে? কয় আমাদের তো হিন্দুদের মধ্যে আমরা সংস্কৃত পণ্ডিত ছিলাম, গাদা গাদা লোক, আমাদের বাড়ি ছিল সংস্কৃত পণ্ডিত। কয় ওসব তো নেই। আগে তো আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, যে শিক্ষায় আমার কাজ দেবে। আর সেখানে মাদ্রাসায় পড়িয়ে তুমি আজান দাও, তুমি এই করো, তুমি হিন্দু বিদ্বেষী তৈরি করো, এ হতে পারে? সে চলতে পারে? 500 থেকে 1000 হয়ে গেছে যেসব অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে। কি প্রকল্প বলছে এটাকে? লক্ষ্মী ভান্ডার। রাইট, লক্ষ্মী ভান্ডার। এটা টাকাটা কোথা থেকে আসছে? এই টাকা কি সবই তো আমাদের থেকে টাকা, সবই তো আমাদের দেওয়া টাকা। মমতা ব্যানার্জি তার ঘর থেকে দিচ্ছে না? হ্যাঁ। তাহলে আর কিন্তু নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছে না? না, কখনোই মমতা ব্যানার্জি নয়। লক্ষ্মী ভান্ডার বা এই সমস্ত, এটা অন্যান্য জায়গায় অন্নপূর্ণা ভান্ডার নাম, যদিও আমি কিন্তু এটা পছন্দ করি না। কেন ভাতা দিয়ে চালাবো কেন? আমি তাদের হাতে কাজ দেবো, কাজ দিতে হবে একদম। কিন্তু জানি না, কম্পিটিশন হচ্ছে এখন। আমাদেরও নেতা নেত্রীরা বলছে যে আমরা আসলেই দেবো। আমি জানি না, আমি বিশ্বাস করি না। আমি চাই তুমি হাতে কাজ দাও, প্রত্যেকের হাতে কাজ দাও। আমরা 2 টাকা কিলো চাল চাই না, আমরা 25 টাকা কিলো চাল কিনে খাবো, সমস্যা নেই, আমাদের কাজ লাগবে। চাল আমি নিজে, আমি তো মনে করি এরকম ভাবে বিবেক প্রত্যেকের হওয়া উচিত। আমরা কিন্তু কোনো রেশন নেই না, আমরা কৃষক বন্ধু, কৃষক ভাতা টাতা কিচ্ছু নেই না। আমাদের প্রচুর জমি জায়গা আছে, আমরা অনেক টাকা পেতে পারি। প্রধানমন্ত্রী কৃষক ভাতা পেতে পারি, আবার মমতা ব্যানার্জি কৃষক ভাতা, কৃষক বন্ধু। কিন্তু আমরা 1 পয়সা নিই না, সরকারি আমরা কোনো অনুদান নিই না। তাহলে আমরা ট্যাক্স দিই, তাহলে আমরা কেন নেবো? কিন্তু এই বিবেকটা প্রত্যেক মানুষের আনা উচিত তো। এবং কেন দেবে
আজকে প্রত্যেকটা রেশন কার্ডে ধরা উচিত যারা সরকারি চাকরি করে, যারা ট্যাক্স দেয়, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা কেন রেশন পাবে? তাদের রেশন বন্ধ করে না দিলে তাহলে গরিব মানুষরা যারা খেতে পায় না, বৃদ্ধা, যাদের সত্যিকারের অবস্থা খারাপ, তাদেরকে রেশন দাও। যারা দাদাকে চেনেন, জানেন বা দেখেছেন, হয়তো এই জিনিসটা জানেন না, আমি আপনাকে দেখাচ্ছি যে এই বয়সে খাওয়া দাওয়াটাকে আপনি কিভাবে ডায়েট করেন, কি খান সকাল থেকে রাত পর্যন্ত? ভাই খাওয়া দাওয়ার ডায়েট আমার কিছু নেই, মিথ্যা কথা বলবো না, যা হয় বাড়িতে আমি না সেরকম মানে এই বয়সেও এখনো নিজেকে ফিট রাখছেন, দৌড়াচ্ছেন? কি রাজ কি? সকালবেলা ঘুম থেকে ওটা 5 কিলোমিটার হাঁটবো, হ্যাঁ তারপর 5 কিলোমিটার হেঁটে এসে 1 ঘন্টা প্রাণায়াম আর আধ ঘন্টা ব্যায়াম আচ্ছা যোগা করে, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি কিন্তু সমস্ত কাজ করি। সেই খাওয়া দাওয়াটা কি করেন তাহলে সকালে? খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কিছুই নেই? যা পাই তাই খাই। না 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 আপনাকে বলতে হবে এটা, না 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 এটা আপনাকে বলতে হবে, কারণ আপনার বয়সে অনেক মানুষ দেখছে, তারাও তো এই জিনিসটা দায়িত্ব করবে। এই যে বললেন সকালে যোগা করেন, হ্যাঁ। তো কেউ যোগা করবে, কিন্তু খাওয়া দাওয়াটা আপনি কিরকম কি ডায়েট করেন? খাওয়া দাওয়ার ডায়েট বলতে আমাদের কিছু নেই, বাড়িতে যা হয় তাই খাই, এটা অস্বীকার করবার নেই। যেটুকু যা সকালে কি খান খালি পেটে? সকালবেলা একটু এই নানা রকম জল টল খায়, ওইসব খাওয়ার পরে ওই সকালবেলা একটু টিফিন খাই, যেটুকু হয়, নয় মুড়ি, নয় চিড়ে, নয় ওটস, যা পাওয়া যায় একটু সকালবেলা খেলাম, তো দুপুরবেলা ভাত। তাহলে এটাই কি রাজ যে আপনারা জানেন না যে দাদার পিছনে একটা বড় ফার্ম হাউস টাইপ রয়েছে, সেখানে সবকিছু চাষবাস এখানেই হয়, আর এটাই আপনারা খান? হ্যাঁ, আমাদের এটাই হচ্ছে মেন প্রোটিন আপনাদের, যেটা কোথাও হয় না। আমরা দেখাই এই বছরে চাষ করতে পারা যায়নি, শুধু শাকটা আছে। আচ্ছা এবারে চাষবাস হয়নি? চাষবাস হয়নি, জলে আর সমস্ত। এর আগেরবারে যখন আমি এসেছিলাম তখন কি ছিল, আলু না কি ছিল? সব কিছু থাকে। এই জায়গাটা হচ্ছে পুরো ঘেরা, এটা হচ্ছে কিচেন গার্ডেন আমাদের। এটা আপনাদের কিচেন গার্ডেন? কিচেন গার্ডেন, কিন্তু কিচেন গার্ডেন, হ্যাঁ দিদিরা কাজ করছে এখানে। এটা হলো কিচেন গার্ডেন। কি লাগিয়েছে এটা? এটা পাট শাকটা। আচ্ছা এটা পাট শাক লাগানো আছে? হ্যাঁ, এই পাট শাকটা আমরা খাই। জল দিচ্ছে নাকি? আচ্ছা এই পাট শাকটা আমরা খাই, এই পাট শাকটা আমরা খাই। এই পাট শাকটা আমি বলবো প্রত্যেককেই এই পাট শাক খেতে, দুপুরবেলা যদি পাট শাকটা খাই খুব উপকারী এটা। আর এবারে কিছু লাগানো যায়নি কেন? লাগাননি কেন? প্রাকৃতিক দুর্যোগে সবাই তো আলু ফালু সমস্ত সবাইকে নষ্ট হয়েছে। আমাদের তো প্রায় 30-40 বিঘে আলুর চাষ, সমস্ত চাষিরা কেউ কিছুই দিতে পারছে না, এইরকম অবস্থা। প্রত্যেকটা চাষের অবস্থা খুব খারাপ। এবারে তো দাদা চাষ করেনি, কারণ এর আগেরবারে যখন ছিলাম পুরোটা মানে ধান থেকে আলু থেকে সবকিছু চাষ করে। আমাদের এইটা যে চাষটা করেন কোনো রকম কোনো ওষুধ দেওয়া হয়, কোনো ওষুধ দেওয়া হয় না, কোনো কিছু না করে পুরো জৈব পদ্ধতিতে চাষ হয়, একদম সেটা বাড়িতে খাওয়ার জন্য। এটা বাড়িতে খাওয়ার জন্য যারা আসে নিয়ে যায়, সবাই নিয়ে যায়। এটাই হচ্ছে আপনার সৌন্দর্যতার রাজ আমার মনে হচ্ছে। এইভাবেই যদি খাওয়া দাওয়া গুলোকে মেনটেন করা হয়, তাহলে আগামী আপনি আরো 70 বছর যাবেন। কোনো বাঁচতেই যাবে এরকম কোনো ব্যাপার না, বাঁচাটা কোনো তো কারোর হাতে নেই, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি 70 বছর আর আমি 29 বছর, দেখেন দর্শকই কমেন্ট করবে কাকে বয়স্ক লাগছে, আপনাকে না আমাকে। বয়স তো নিশ্চয়ই 70 বছর বয়স হয়েছে, বয়স তো হয়েছে, এই হলো ব্যাপার। সেই হিসেবে তারা প্রত্যেকেই চাইছে অন্তত মমতা ব্যানার্জি যাক, তৃণমূল চলে যাক, অন্তপক্ষে মোদিজি আসুক। ভারতবর্ষকে আজকে কোন জায়গায় তুলেছে আমরা ভাবতেই পারতাম না। আজকে তোমাদেরকে একটা কথা বলি, TV 9-এ রাত্রি 10টার সময় অনির্বাণের যে খবর, এই খবরটা দেখো, তাহলে বুঝতে পারবে ভারতকে কোনখানে নিয়ে যাচ্ছে। এটা একদম দেখে নাও, তবে বুঝতে পারবে আজকে ভারত চীনের সঙ্গে টক্কর দিচ্ছে। পাকিস্তান শেষ, আজকে ভারত চীনকে রোকবার জন্য তাদের নিজেদের অস্ত্র তৈরি করে আমরা বাইরে বিক্রি করতে পারছি। ভারতকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আমরা অর্থনীতিতে আজকে 4র্থ জায়গায়, 5ম থেকে 4র্থ হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এসেছি। কিন্তু এখন এই সমস্ত যেহেতু আমাদের একটা ফেডারেল স্ট্রাকচার, সেই জন্য এই যে এখানে এত অত্যাচার হচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার কিছু করতে পারছে না। এটা অন্যায়, এটা অত্যাচার, এটা চলতে পারে না। না বলছি, রাজনীতি করতে এসছে ও, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসাদার ছেলে, ব্যবসা করে, পড়াশোনা করে হয়তো চাকরির ধান্দায় ঘুরছিল। আমার সঙ্গে একদিন পরিচয় হলো, আমার কাছে আজ থেকে 5-7 বছর আগে, মানে এর আগের লোকসভা নাকি? হ্যাঁ, তো তার আগে ও আমাকে এসে বললো, আমি বললাম দেখো অসীম, ব্যবসা করো, চাকরি করে কি হবে,
চাকরি করলে তুমি নিজে ভালো থাকবে, তোমার বউ বিয়ে করবে, বউ মা বাবা তোমরা ভালো থাকবে। আর ব্যবসা করলে কিন্তু তুমি ব্যবসা করলে কিন্তু 5 জন 6 জন লোক তোমার খেয়ে করে কমে খাবে। তুমি ব্যবসাটা কেন করবে না বলে ওকে আমি ব্যবসায় অনুপ্রাণিত করে ও এখন ব্যবসাটা খুব মন দিয়ে ব্যবসা করে। কিন্তু ওর রাজনীতি মানে ব্যবসা থেকে ওর রাজনীতিতে বেশি ইন্টারেস্ট। রাজনীতিতে ইন্টারেস্ট সব থাকতে থেকে ভালো আপনাকে খুব ভালোবাসে। রাজনীতিতে ইন্টারেস্ট থাকতে হবে, এই কারণে রাজনীতিতে ইন্টারেস্ট থাকতে হবে, ওর মধ্যে সততা গ্রো করে দিই। একদম। আমি বললাম দেখো ওই বেআইনি পথের টাকা জীবনে নেবে না, তোমাকে ভগবান যেটুকু দিচ্ছে সেইটুকু নেবে, সততার সঙ্গে যেটুকু পাবে সেটাই তোমার আনন্দ। একদম। বেআইনি করে টাকা নিয়ে কিন্তু কোনো লাভ নেই। তুমি আগামী দিনে তুমি নিশ্চিতভাবে সেই জায়গায় যাবে, সততায় তোমাকে পৌঁছে দেবে। আমি কখনো কোনোদিন এই রাজনীতি করছি 91 সালে, তখন কিন্তু আমি এখানে আমি রাজনীতি করবো যে আমি ভোটে দাঁড়াবার জন্য আমার কোনো ইচ্ছেও ছিল না, ভোট করতেও যাইনি। একদম। তখন আমি প্রচুর ব্যবসাও করতাম, আমাদের প্রচুর ব্যবসাও ছিল, আমি ওকালতিও করতাম, তার সঙ্গে সঙ্গে সাইডে প্রচুর ব্যবসাও ছিল, ভোটের টাকা কোনো দিন। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই প্রথম বলতে এতদিন ধরে চলেই আসছে, পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা পডকাস্ট করছি, আর টোটালি ইউটিউবে আপনার চাহনেওয়ালা যারা রয়েছে, আপনার ভালোবাসার মানুষ যারা রয়েছে, তাদেরকে বলে দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি শাহরুখ শেখ ডায়েরি, শাহরুখ এসকে ডায়েরি, শাহরুখ এসকে ডায়েরি এই চ্যানেলে আপলোড হবে আপনার পডকাস্টটা। এই চ্যানেলে যেহেতু শাহরুখ খুব ভালো ছেলে, আমি তাকে বহুত দিন ধরে জানি, একদম। এর আগেও সে না ভালো ছেলে না, আমি ভালো ছেলে নয়। কেন না দেখো আমার তো ভালো লাগে, তো লোক বলে সেই হিসেবে আমি সবাইকে অনুরোধ করছি, আমার প্রচুর ভক্তবৃন্দ আছে যারা আমাকে ভালোবাসে, বহুত কর্মীরা আছে, আবার কিছু কিছু সমালোচনাও করে না তা না, একদম একদম এ তো করবেই। সেটা এই চ্যানেলটা আমি সবাইকার কাছে অনুরোধ করব যে প্রত্যেকে যেন সাবস্ক্রাইব করে নেয়। এবং আর একটা কথা সবাইকার কাছে আবেদন, আপনারা আমাকে যারা ভালোবাসেন বা আপনারা যারা অন্তর দিয়ে বুঝছেন যে এই দেশকে রক্ষা করতে গেলে এবারে কিন্তু সব পদ্ম ফুল চিহ্নে ভোটটা দেবেন, ভোট ফর মোদি। ভোট ফর মোদি না হলে কিন্তু এই দেশ বাঁচবে না। ভোট ফর মোদি। দেশকে আর দাদা বলে দিয়েছে মানে সাবস্ক্রাইব করতে, মানে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়। ভারত মাতা কি। একদম। তো এটাই ছিল আজকের দাদার বক্তব্য। এখানে দাদা আছে, আসিম আছে, একজন কর্মী ভাই রয়েছে। তো আমরা অনেক কিছু চিনলাম, শুনলাম, জানলাম। এর আগের ভিডিওতে আমরা শুনেছি, বাট এই ভিডিওতে আমরা অনেক কিছু নতুন কিছু শিখলাম, জানলাম। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে দাদা যেমনটি বললো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন। আর আপনার কি মতামত, সেটা আপনি যে দলেরই হোক না কেন, অবশ্যই কিন্তু কমেন্টে মতামত জানাবেন, আমি আপনাকে নিজে রিপ্লাই করবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দমদার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।